সদস্য মহোদয়গণ, মাননীয় অধ্যক্ষ মহাশয়া, সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ। আপনারা সকলে আসন গ্রহণ করুন। আজ 12 সেপ্টেম্বর 2022 সোমবার লোকসভার কার্যক্রম শুরু করছি। লোকসভার দিনের প্রথম কার্যসূচি বেসরকারি পর্ব। বেসরকারি পর্বে প্রথমেই রয়েছে শপথ গ্রহণ কর্মসূচি। 234 ঝাড়গ্রাম সোদপুর লোকসভা উপনির্বাচনে নবনির্বাচিত সাংসদ অর্পিতা মিত্র ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করবেন। হ্যালো 234 ঝাড়গ্রাম লোকসভা উপনির্বাচনে নবনির্বাচিত সাংসদ মাননীয় অর্পিতা মিত্র। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়া। আপনি কোন ভাষায় শপথ নেবেন? আমি বাংলা ভাষায় শপথ নেব। এখন আপনি শপথ বাক্য পাঠ করবেন। আমি অর্পিতা মিত্র, সংসদের নতুন সদস্য, ঈশ্বরের নামে শপথ করিতেছি, নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। ধন্যবাদ। এখন সভার পরবর্তী কার্যসূচি শোক প্রস্তাব। আজ এই সভায় গভীর দুঃখের সাথে জানাই যে গত 2রা সেপ্টেম্বর 2022 শুক্রবার এই লোকসভার প্রাক্তন সদস্য ইসমাইল খান 75 বছর বয়সে দীর্ঘ রোগ ভোগের পর পরলোক গমন করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। তিনি উচ্চশিক্ষা লাভ করেন প্রথমে হায়দ্রাবাদে ও পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে। ছাত্র জীবনেই প্রতিবাদী স্বভাবের জন্য
তিনি ছাত্র রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত রাজনীতিককে হারালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রয়াত সাংসদের স্মৃতিচারণায় বলুন। ধন্যবাদ অধ্যক্ষ। প্রয়াত সাংসদ ইসমাইল খান সুদূর হায়দ্রাবাদের একটি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। তার পিতা জামা কাপড় সেলাই করে জীবিকা চালাতেন। প্রয়াত সাংসদ খুব কষ্টে দারিদ্র্যের মধ্যে লড়াই করে 4 ভাই বোনের সাথে বড় হয়েছেন। ছোটবেলা থেকে প্রয়াত সাংসদ খুব মেধাবী ছিলেন বলে বৃত্তি নিয়ে পড়াশুনো করেছেন। তার অগাধ পাণ্ডিত্য লোকসভার বিতর্কের মানকে উন্নত করত। তাই তার মৃত্যুতে আমরা একজন রাজনীতির অভিভাবককে হারালাম। ধন্যবাদ। ধন্যবাদ, আপনি বসুন। এরপর বিরোধী দলনেত্রী আপনাকে প্রয়াত সাংসদের স্মৃতিচারণায় আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ। প্রথমে প্রয়াত সাংসদকে আমার ও আমার দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে চাই। তিনি ভারত মাতার একজন সুসন্তান ছিলেন। পরোপকার, দান, গঠনমূলক সমাজসেবা, পাণ্ডিত্যপূর্ণ বাগ্মিতা তাকে রাজনীতির সর্বদলের সর্বজনের কাছে শ্রদ্ধার ও ভালোবাসার পাত্র করে তুলেছিল। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। শুধুমাত্র তার রাজ্যেই নয়, আপামর ভারতবাসীর কাছে তিনি একজন নেতা ছিলেন। এই লোকসভা কক্ষে তার বাগ্মিতা এই সদনের গরিমাকে উন্নত করত। তার সহজ সরল জীবনযাপন ও আন্তরিকতাপূর্ণ ব্যবহার তাকে সকলের প্রিয় করে তুলেছিল। তার জীবন দর্শন আমাদের চলার পথে পাথেয় হোক। তার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করার শপথ নিয়ে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। এখন মাননীয় সকল সদস্যগণকে অনুরোধ করব নিজ আসন থেকে উঠে দাঁড়াতে। 2 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাবো। ধন্যবাদ অনারেবল মেম্বার। আমি মাননীয় সচিব মহোদয়কে অনুরোধ করব তিনি অতি সত্বর প্রয়াত সাংসদের শোকসন্তপ্ত পরিজনদের কাছে সমবেদনা বার্তা পৌঁছে দেবেন। ইয়েস ম্যাম। সভার পরবর্তী কার্যসূচি প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 101, বিষয় খনিজ তেলের মূল্যবৃদ্ধি সংক্রান্ত। প্রশ্নটি পেট্রোলিয়াম মন্ত্রকের উদ্দেশ্যে। প্রশ্নটি উত্থাপন করবেন মাননীয় ঋতু কর্মকার মহাশয়া। প্রশ্নটি তারকা চিহ্নযুক্ত। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ। এর খুব আনন্দের যে আমাদের দেশ খুব দ্রুত উন্নতি করছে, বিশেষত অটোমোবাইল শিল্পে। আজ একটা 2 চাকার বাইক আমাদের দরকার, তা গ্রাম বা শহর যেখানের বাসিন্দাই হয় না কেন। আমার প্রশ্ন হলো মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে। মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রী, অনুগ্রহ করে বলবেন কি বিগত কয়েক বছর ধরে কেন এই পেট্রোলের ডিজেলের মতো মূল্যের দাম হু করে বাড়ছে? আপনারা শান্ত হন। সরকারকে এত সচেতন এই পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে? যদি সচেতন বা অবগত হন তাহলে কি কি পদক্ষেপ নিয়েছেন এই মূল্য হ্রাস করার জন্য, যাতে সাধারণ মানুষের নাভিশ্বাসতা বন্ধ হয়? ধন্যবাদ, আপনি বসুন। ধন্যবাদ মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়া। প্রথমেই আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী সদস্য বন্ধুকে ধন্যবাদ জানাই, কারণ উনি স্বীকার করেছেন দেশের উন্নতি হচ্ছে। মাননীয় মন্ত্রী, আপনি বলুন। মাননীয় অধ্যক্ষজি, আমি প্রশ্নের উত্তরে সরাসরি বলতে চাই, অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। ওপেক ও চুক্তিভুক্ত দেশসমূহ রাশিয়া তাদের প্রতিদিনের উৎপাদন থেকে 9.7 মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদন করছে এই আগস্ট সেপ্টেম্বর 2022-এ। এবার তেলের চাহিদা তো কোথাও কমছে না, ফলে চাহিদার তুলনায় যোগান কম হলে অর্থনীতিতে যা হবার তাই হচ্ছে। যদিও আমাদের সরকার তেল সরবরাহ দেশগুলির কাছে আর্জি জানিয়েছে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে, যাতে ভারতীয় গ্রাহকরা মূল্য বৃদ্ধির হাত থেকে রক্ষা পান। দ্বিতীয়ত, আমাদের দেশ ভারতবর্ষ পেট্রোপণ্যের ক্ষেত্রে মূলত নির্ভরশীল পেট্রোপণ্যের আমদানির ওপর, এবং বিশ্ববাজারে দাম ওঠানামার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যদিও আমরা আশা করছি অদূর ভবিষ্যতে নিশ্চয়ই কোনো সমাধান সূত্র বের করতে পারবো এই সংকটে। আমরা আপনারও সুপরামর্শের আহ্বান করছি এ বিষয়ে যদি কিছু থাকে।
আমাদের লক্ষ্য শিল্প বা পুঁজিপতিদের উন্নতি করা নয়, আমাদের লক্ষ্য জনগণের নিরাপত্তা, নিশ্চয়তা ও জনকল্যাণ সুনিশ্চিত করা। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ, আমার একটি সাপ্লিমেন্টারি প্রশ্ন ছিল। বলুন মাননীয় সদস্য। মাননীয় অধ্যক্ষ, বারবার আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অজুহাত খাড়া করে অবদার্থ সরকার। প্লিজ আপনারা জনগণ আপনাদেরকে অবদার্থ মনে করেছে। আপনি শান্ত হয়ে বসুন। আপনার কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকলে তা সভায় উপস্থিত করুন। মাননীয় অধ্যক্ষ, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে মনে করাতে চাই যে যখন ওনারা বিরোধী পক্ষে ছিলেন তখন বিশ্ব বাজারে তেলের দাম ছিল ব্যারেল প্রতি $130 আর ভারতে পেট্রোল 60 টাকা প্রতি লিটার। কিন্তু আজকে যখন ওনারা সরকারে তখন বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100। তখন কোন যুক্তিতে ভারতে পেট্রোলের দাম 107 টাকা প্রতি লিটার হয়? এই প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রীর কাছে আছে কি? মাননীয় মন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ স্পিকার মহোদয়া। মাননীয় বিরোধী পক্ষের বন্ধু হয়তো বিস্মৃত হয়েছেন গত 2 বছরে কোভিড মহামারীর কথা। মানুষ থমকে দাঁড়িয়েছে আণুবীক্ষণিক ভাইরাসের ভয়ে, মানুষ গৃহবন্দী, কলকারখানা বন্ধ, উৎপাদন বন্ধ, সরকারের আয় পর্যন্ত বন্ধ, কিন্তু মানুষের জন্য পরিষেবা চালু রয়েছে। কোভিডের চিকিৎসার পরিকাঠামো, বিনামূল্যে ভ্যাকসিন, ওষুধের খরচ চালাতে সরকারের কোটি কোটি টাকা খরচ। এই বিপদে সরকার বাধ্য হয়ে তেলের উপর অতি নিম্নতম হারে শেষ বসিয়েছে। যদি আমরা আশা করছি এই সংকটকাল কেটে গেলে বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে ভারতে তেলের দামও হ্রাস পাবে এবং ভারতীয়রা মূল্য বৃদ্ধির হাত থেকে রক্ষা পাবেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন সংখ্যা 112। প্রশ্নটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উদ্দেশ্যে। প্রশ্নটি উত্থাপন করবেন মাননীয় সুস্মিতা মণ্ডল মহাশয়া। প্রশ্নটি তারকা তীর্থ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। ভারতে বেকারত্বের হার রকেটের গতিতে বাড়ছে, যা বর্তমানে 27.1%। অপরিকল্পিতভাবে লকডাউন শুরুর পর থেকে গ্রাম ও বিশেষ করে নগরে জীবিকা হারানো মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মোটামুটিভাবে 12.2 কোটি জনগণ তাদের জীবিকা হারিয়েছে। এই জীবিকা তাদের হারাতে হয়েছে যেমন কোভিড মহামারীর কারণে, তেমনি সরকারের হঠাৎ লকডাউনের সিদ্ধান্তের জন্য। কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে বাস, ট্রেন সবকিছু বন্ধ করে দিয়ে ঘরে ঢুকে থালা বাজাও। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পরিবার, হাজার হাজার কিমি পথ পায়ে হেঁটে পৌঁছতে চাইছে নিজ গৃহে। মনে কাজ হারানোর হতাশা, খিদে, তৃষ্ণা আর পথ চলার কারণে রাস্তায় প্রাণ গেছে কত শ্রমিকের। আপনারা শান্ত হন। অনেকের মজুরি ছেড়ে নেওয়া হয়েছে। আমার প্রশ্ন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে, কি পদক্ষেপ নিয়েছেন তিনি বা তার সরকার এইসব গরিব আধমরা ভারতবাসীর জন্য? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ। আমরা কোভিড-19 মহামারীর কারণে জীবিকা হারানো অসহায় মানুষগুলির কষ্ট দুঃখ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল আছি। আমাদের সরকার কতগুলি নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন এই অসংগঠিত পরিযায়ী কাজ হারানো মানুষগুলির জন্য। আত্মনির্ভর ভারত, শ্রমিক কল্যাণ যোজনা, আয়ুষ্মান ভারত ইত্যাদি। এই বিষয়ে রাজ্য সরকারগুলিকে এগিয়ে আসতে হবে। তাছাড়া আমাদের 2021-22 সালের বাজেটে এ বিষয়ে সংস্থান আছে ডিজিটাল তথ্য এবং প্রযুক্তি, যা জাতির বিকাশের মূল ভিত্তি, যা আমাদের নতুন যোজনা আত্মনির্ভর মিশনে চালিয়ে ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষজি, আমার একটি সম্পূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যদি দয়া করে অনুমতি দেন। বলুন মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। নতুন কর্মসংস্থান সৃষ্টির যে কথা এই সরকার দিয়েছেন তার ঠিক কোনো সারবস্তা ছিল না। দিন দিন কর্মসংস্থান সুযোগের বর্তমানে খুব বড় সমস্যা, ভেরি বিগ প্রবলেম চলছে বলেই দেশের অর্থনীতিবিদগণ আশঙ্কা প্রকাশ করেছেন। মহিলা কর্মীর সংখ্যা বাড়ছে বার্ষিক 17% থেকে 24%, কিন্তু বিভিন্ন সেক্টর যেমন ম্যানুফ্যাকচারিং সেক্টর ও সার্ভিস সেক্টরে মহিলাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। কর্মক্ষেত্রে মহিলা নিগ্রহ দিন দিন বেড়েছে। আর কতদিন আপনার মন্ত্রক এই সব বিষয়গুলিতে চোখ বন্ধ করে নাকে তেল দিয়ে ঘুমাবেন? এবার জানুন। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ মাননীয় অধ্যক্ষজি। ভারতের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আমাদের সরকার আত্মনির্ভর ভারত রোজগার যোজনায় প্রায়
প্রায় 27 লক্ষ কোটি টাকা দীর্ঘকালীন স্কিম, প্রোগ্রাম ইত্যাদির জন্য অর্থের সংস্থান করা হয়েছে। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনাতে রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী 2018-19, 19-20, 20-21 সালে যথাক্রমে 2.71 লক্ষ, 2.58 লক্ষ ও 2.34 লক্ষ শিক্ষিত বেকারের জন্য লোন বরাদ্দ হয়েছে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন সংখ্যা 130, বিষয় মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি। প্রশ্নটি উত্থাপন করবেন মাননীয় সুব্রত কর্মকার মহাশয়া। প্রশ্নটি অর্থমন্ত্রকের কাছে। প্রশ্নটি তারকা চিত্র। থ্যাংক ইউ অনারেবল স্পিকার। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে জানাতে চাই আপনার মন্ত্রক থেকে ভারতের 7টি রাজ্যে রেভিনিউ ম্যানেজমেন্টের জন্য স্পেশাল গ্র্যান্টে দেওয়া হয়েছে 2,94,600 কোটি টাকা এবং এই টাকা কোনো ঋণ নয়, ইনসেন্টিভ হিসেবে দেওয়া হয়েছে। বলার অপেক্ষা রাখে না, এই 7টি রাজ্যের প্রায় সবগুলিতে আপনাদের দলীয় শাসন চলছে। তাহলে আপনাদের শাসন কি ছিল? আপনি শান্ত হয়ে বসুন। প্লিজ কন্টিনিউ। এই পরিমাণ অনুদানে কিছুটাও যদি আমার রাজ্য বিহারের মতো রেভিনিউ ডেফিসিট রাজ্যগুলি পেত তাহলে আর্থিক দিক থেকে পঙ্গু হওয়ার হাত থেকে বাঁচতে পারত। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ, এই সরকার বিহার রাজ্যকে সবসময়ই সাহায্য করে। আদরণীয় প্রধানমন্ত্রীজি প্রায় 11,350 কোটি টাকা কোভিডের জন্য সাহায্য করেছেন। মাননীয় সদস্য বলবেন কি বিগত সরকারি সময় আপনার রাজ্য এত সাহায্য পেত? অনারেবল স্পিকার, মাননীয় সদস্য। আমার সোজা প্রশ্ন ছিল করোনা মহামারীর কারণে বিহার রাজ্য এখনো রেভিনিউ ডেফিসিটে ভুগছে, এর জন্য আপনি কি কোনো স্পেশাল গ্র্যান্ট দেবেন? আমার দ্বিতীয় প্রশ্ন, পুনর্বিত্ত আয়োগ স্টেট স্পেসিফিক গ্র্যান্টের জন্য বিহারের 8টি সেক্টরকে চিহ্নিত করা হয়েছে। এর জন্য আমাদের বকেয়া পাওনা 2200 কোটি টাকা। এই বকেয়াটি কখন দেওয়া হবে তা অনুগ্রহ করে সবাই জানাবেন কি? ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় সদস্যকে আপনার মাধ্যমে আমি প্রথম প্রশ্নের উত্তরে জানাই আপনার প্রস্তাব ভেবে দেখব। দ্বিতীয় প্রশ্নের উত্তর, পুনর্বিত্ত আয়োগের সুপারিশ করার সাহায্যে সঠিকভাবে ও সঠিক সময় পৌঁছে যাবে তার কার্যক্রম শুরু হয়েছে। ওই সাহায্য গ্রামীণ ক্ষেত্র, নগর ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র এবং হঠাৎ কোনো দুর্যোগ বা বিপর্যয় ঘটলে ওই সাহায্য পাওয়া যাবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ। মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। ডবল ইঞ্জিনের রাজ্য সরকারই কি শুধু স্পেশাল গ্র্যান্ট পাবে? আপনার দল ক্ষমতায় নেই বলে আমাদের রাজ্যগুলি বঞ্চিত হবে? আপনি ভারতের ফেডারেল স্ট্রাকচারকে না মেনে ভারতের সংবিধানকে অসম্মান করছেন। আপনি এটা করতে পারেন না। ধন্যবাদ। आप बोलिए। माननीय सरकार एक बात बोल पिछली सरकार 70 साल में आपने क्या किया? आपने क्या किया? 70 साल में हम लोगों ने कुछ नहीं किया, बिल्कुल कुछ नहीं किया। आप मैं बताओ, इस 5 साल में आप लोगों ने क्या किया? हमारे गांव में विकास करना है। जब कोई बात करे স্পেশালিটি কিছু শুয়ে পাচ্ছেন এবারে? হিন্দি ভাষায় স্পেশালিটি तो वो क्या करता है? वो काम करता है। इससे पहले इसके नाम पर क्या करता है? মাইক্রোফোন ঠিক করো। মাননীয় অর্থমন্ত্রী, বিরোধী পক্ষ যতই ব্যঙ্গ করুক, আমি ভারতের অর্থমন্ত্রী বলছি। সমগ্র সংকেত দেখাচ্ছে ভারত অর্থনীতিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে। বর্তমানে গ্লোবাল অর্থনীতি যে টালমাটাল খাচ্ছে, সেখানে ভারত সরকার মুদ্রাস্ফীতি 7% নিচে রাখার চেষ্টা করছে। ভারতের হাতে এখন পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা ভান্ডার রয়েছে। ব্যাংকিং সেক্টরও স্বাস্থ্যকর আছে অন্য দেশের তুলনায়। ভারত কোভিড মহামারীর চ্যালেঞ্জকে সামলে স্থিতিশীল অর্থনীতির সাহায্যে নতুন উচ্চতায় বিশ্বের সামনে নিজেকে মেনে নেওয়ার জন্য তৈরি। Thank you, Honorable Speaker. One young couple start their day to take this space and pay 18 চিৎকারটা একটু কম করো তোমরা। LPG on door, they have to pay 1,040. Then they go to market, buy, and petrol price it is high rate. They buy petrol for child, 18% GST. Take food and petrol, 12% GST. When they withdraw their own money from ATM, transfer the fund, they have to pay for all their activities. They had done in bank, except interest and everything. 2/3 price of
অবশ্যই দেবেন, কিন্তু শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করবেন না প্লিজ। পরবর্তী প্রশ্ন সংখ্যা 211। প্রশ্নটি উত্থাপন করবে মাননীয় সুমনা কর্মকার মহাশয়। প্রশ্নটি তারপরে অনারেবল স্পিকার, আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে জানাতে চাই, দীর্ঘদিনের অনভ্যাসে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে অমনোযোগী হয়ে পড়ছে, বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করছে, পরীক্ষায় ভীতি তৈরি হয়েছে, ধারাবাহিক পরিচর্যার অভাবে বিদ্যালয়ের চত্বর তার সৌন্দর্য হারিয়েছে। অনারেবল স্পিকার, নবনির্বাচিত সদস্য শোভা সুরাকার স্পিকার করছেন। মাননীয় সদস্য, এটা আপনি করতে পারেন না। সরি ম্যাডাম। আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়রা শারীরিকভাবে মানসিকভাবে স্বাচ্ছন্দ্যে নেই। শিক্ষক শিক্ষণের প্রয়োজন, বিশেষ করে পাঠ্যবই সিলেবাস সংশোধন ও সংযোজন। এই বিষয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহী। মাইকে ডিস্টার্বের জন্য ঝামেলা হচ্ছে। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। আমরা এই বিষয়ে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠক করেছি। বিদ্যালয়গুলির পরিকাঠামো, শিক্ষক শিক্ষণ ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে। যথাসম্ভব ছুটি কমিয়ে বিদ্যালয়ের সময়সূচি বাড়িয়ে সিলেবাসকে ছাত্রছাত্রীদের আয়ত্তে আনার চেষ্টা করা হবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ, আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ধন্যবাদ অধ্যক্ষজি। বিগত বহু বছর ধরে আমরা আমাদের বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বঞ্চনার কথা বলে আসছি। অনুগ্রহ করে মাননীয় শিক্ষামন্ত্রী নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করুন। আর কতদিন কচি কচি কিশোর ছেলেমেয়েরা দুপুরে পুষ্টিকর খাবার না খেয়ে খেলাগাড়ি থেকে অপুষ্টিকর ফাস্ট ফুড খেয়ে স্বাস্থ্যের ক্ষতি করবে? অবিলম্বে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিড ডে মিল ব্যবস্থা করা হোক। धन्यवाद। माननीय अध्यक्ष जी, मेरा एक सप्लीमेंट्री क्वेश्चन थी, अगर आप इजाजत दे तो। बिल्कुल, आप बोलिए। धन्यवाद माननीय अध्यक्ष जी। सांप्रतिक काल में देखा कि विद्यालय शिक्षा के सिलेबस में इतिहास को विकृत करने के प्रयास कर रही है सरकार। नया नया इतिहास अपनी जल्द से लिखकर बच्चों के सिलेबस में इंक्लूड कर देता है। ऐसी हरकत अगर चलता रहेगा तो नेक्स्ट जो सरकार आएगी वो भी इनका बनाया हुआ सिलेबस चेंज करके उनका दर्जा छोटा करके किसी मासूम बच्चों के सिलेबस में डाल देगा। तो इसमें देश की नेक्स्ट जनरेशन मुसीबत में पड़ जाएगी, ये सोचकर कि सच क्या है। इस सरकार को ऐसा करना बंद करना चाहिए। थैंक यू मैम। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আপনার মাধ্যমে আমি আমার বিরোধী সদস্য বন্ধুদের জানাতে চাই যে সমালোচনা করা সহজ, কিন্তু বাস্তবে কাজ করে দেখানো খুব জটিল। অনারেবল স্পিকার, যদি ওনাদের জটিল মনে হচ্ছে তাহলে বোধহয় ছাড়তে বলুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। মাননীয় সদস্য ঋতু কর্মকারীর প্রশ্নের উত্তরে জানায় যে 140 কোটি জনসংখ্যার দেশ ভারতবর্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পুষ্টি বিভাগে বরাদ্দকৃত টাকার পরিমাণ যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে ইচ্ছে থাকলেও দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের ব্যবস্থা এই মুহূর্তে সম্ভব না হলেও আগামী দিনে করার চেষ্টা করব। আর সদস্য মাননীয় অমৃতা দেবীর প্রশ্নের উত্তরে জানায় যে ইতিহাসের বিকৃতি তো এর পূর্বের সরকারগুলো মিলিতভাবে করেছে। আসল ইতিহাস জনগণের কাছে লুকোনো, আমরা শুধু সেটুকু প্রকাশ্যে আনতে চেয়েছি এবং তা প্রকাশ করেই ছাড়ব। ধন্যবাদ। সভার পরবর্তী কার্যসূচি দৃষ্টি আকর্ষণের প্রস্তাব। আমাদের কাছে 4টি প্রস্তাব জমা পড়েছে। 1. ইডি ও সিবিআই চক্রান্ত করে বিরোধী রাজনীতিবিদদের নাম কলঙ্কিত করা। প্রস্তাবকারী মাননীয় ঋতু কর্মকার মহাশয়। 2. পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপর বিএসএফের অত্যাচার। প্রস্তাবকারী মাননীয় কাউন্সিলরকে ফোন করছি, একটা প্রোগ্রামে আছে, প্রোগ্রাম থেকে বেরিয়ে পড়েছি। অভিনব ও অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে দেশের সেনাবাহিনীর দুর্বল দেশ জুড়ে গণবিক্ষোভ। প্রস্তাবকারী মাননীয় অমৃতা কর্মকার মহাশয়। 4. সম্বলপুরে ব্রিটিশ সম্পর্কে শতাধিক যাত্রীর মৃত্যু হওয়া। 1 সেপ্টেম্বর 2022। প্রস্তাবকারী মাননীয় পাপিয়া মহাশয়। তার মধ্যে বাছাই করে যে প্রস্তাবটি নির্বাচিত হয়েছে তার প্রস্তাবক হলেন মাননীয় অমৃতা কর্মকার মহাশয়। তার দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবটি হলেন দেশের সেনাবাহিনীদের মনোবল নষ্ট হচ্ছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাই দেশ জুড়ে গণবিক্ষোভ চলছে। অচলাবস্থা রাজ্যে রাজ্যে। কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই প্রকল্প বিস্তার করুন। মাননীয় সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী প্লিজ মেক এ স্টেটমেন্ট অন দ্য সাবজেক্ট টুডে ইন কনফিডেন্স অথবা বিকল্প একটি দিন করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ। আপনার মাধ্যমে আমি আমার বিরোধী
স্বল্পমেয়াদীভাবে সেনা নিয়োগ করে চলেছে। এই মাহাত্ম্যপূর্ণ অগ্নিনল ও অগ্নিবীর প্রকল্পে ভারতীয় সেনা গড় বয়স কমে আসবে, সেনা যৌবনায়ন করবে। আবার মাসে 40,000 টাকা বেতন, 4 বছরের শেষে 11 লক্ষ টাকা এককালীন অনুদান, আবার চাকুরিকালে মৃত্যু ঘটলে 44 লক্ষ টাকা ক্ষতিপূরণ। আবার অবসরের পর আম্বানি, আদানি, টাটা গোষ্ঠীরা লুফে নেবে এসব অগ্নিযোদ্ধাদের। দেশের সৈনিকদের প্রশিক্ষণের নাম করে আম্বানি, আদানির মতো শিল্পপতিদের পরিবারের জন্য সিকিউরিটি দেওয়া হচ্ছে। এটাই কি আমাদের ডিজিটাল ইন্ডিয়া? প্রতি বছর সেনাবাহিনীর প্রশিক্ষিত যোদ্ধা যারা অবসর নেবেন তারা দেশ গঠনের কাজে নিয়োজিত হবেন। তাই মানুষকে ভুল না বুঝিয়ে আসুন হাতে হাত মিলিয়ে এক শক্তিশালী ভারত গড়ে তুলি। ধন্যবাদ। धन्यवाद अध्यक्ष महाशय। आदरणीय प्रधानमंत्री जी ने आंध्र प्रदेश राज्य को एक एक्सप्रेस ट्रेन चालू करके बड़ी सौगाती दी, इसलिए उस राज्य के सांसद होने के नाते मैं बहुत आभारी हूँ। पर एक छोटी सी विनती थी कि सिकंदराबाद जंक्शन के आगे और पीछे बहुत सारे ट्रेन की दुर्घटना अक्सर होती ही है। अगर उस स्टेशन के आसपास मरीजों के इलाज के लिए एक ट्रॉमा सेंटर बना देता सेंट्रल रेल की तरफ से, तब पीड़ित रेल यात्री को सुविधा प्राप्त होता। माननीय मैडम जी, मेरा दूसरा प्रस्ताव है। मेरा प्रदेश की गुंटूर जिला में बिल्कुल रोड के पास ही एक 500 सीट का अस्पताल खाली पड़ा है। बिल्डिंग, सीट, इंफ्रास्ट्रक्चर है, पर अभी चालू नहीं हुआ। अगर केंद्रीय सरकार उस अस्पताल को एक कैंसर रोगी का अस्पताल बना देता, तब आंध्र प्रदेश का राज्यवासी निश्चित दर पे उपकृत होता और कैंसर रोगी के चिकित्सालय निर्माण पर उदाहरण की शुरुआत भी होता। धन्यवाद। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের 2021 সালের বার্ষিক পেনশন এবং তার সঙ্গে কন্ট্রোলার ও অডিটর জেনারেলের মন্তব্য সহ তৎসংক্রান্ত অডিট রিপোর্ট। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বার্ষিক জনস্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট ও তার সঙ্গে কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের মন্তব্য সহ তৎসংক্রান্ত অডিট রিপোর্ট 2021 ভলিউম 1। আমি মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কাছে লিখিতভাবে জানতে চাই, গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য বিষয়ক বার্ষিক রিপোর্টে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কোনো নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে? ধন্যবাদ অধ্যক্ষ। মাননীয় সদস্যের প্রশ্নের উত্তরে জানাই, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এই বছর এরকম কোনো প্রকল্প নেই, কারণ গত বছর ডিসেম্বর মাসে অ্যানিমিক মহিলাদের স্বাস্থ্য বিষয়ক 4 দিনের কর্মশালা হয়েছিল। তবে আগামী দিনে হবে সেই আশ্বাস দিতে পারি। ধন্যবাদ। माननीय अध्यक्ष जी, मेरा राज्य आंध्र प्रदेश की खाड़ी में 4 दिन पहले जो समुद्री तूफान हो चुका, इसमें भारी से भारी बारिश हुआ। 90 किलोमीटर की रफ्तार से तेज हवा चला, बहुत सारे पेड़ मकान गिर पड़ा है, जनवाहन चलाचल नहीं कर पा रहा है, बिजली बंद हो चुका। ज्यादातर लोग हेल्पलेस होकर बिना खाना पीना से अपनी अंतिम काल बीत रहा है। मैं सरकार की डिजास्टर मैनेजमेंट टीम को उन पीड़ित लोगों को जल्दी से जल्दी रिकवर करने के लिए विनती करती हूँ। प्लीज
प्लीज उन लोगों को बचा लीजिए, प्लीज उन लोगों को बचा लीजिए। धन्यवाद। মাননীয় অধ্যক্ষজি আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার অনুমতি দেন। ধন্যবাদ ম্যাডাম। গত সপ্তাহে নয়ডার দুটি টাওয়ার ভেঙে গুড়িয়ে দেওয়ার দৃশ্য প্রতীকী হয়ে রইল এই ৭৫ বছর বয়সী রাষ্ট্রের দুর্নীতির ভয়াবহতার। দুর্নীতি চক্রকে ভাঙতে তাহলে বিস্ফোরকের এত শক্তি লাগে বটে, যার পরিমাণ নাকি ১২টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সমান। ৮০,০০০ টন ধ্বংসাবশেষ সরাতে নাকি ৩ মাস লাগবে। আমার বক্তব্য হলো, কিছুদিন লোকের মুখে মুখে কথাটি ঘুরবে, তারপর মানুষ বিস্মিত হবে। আশঙ্কার কথা, প্রতিটি ক্ষেত্রে যতক্ষণ না শীর্ষ আদালত বাধ্য করছে, ততক্ষণ রাজনীতি ও সংবাদতন্ত্রের বিষচক্র চলতেই থাকবে। আচমকাটি ভারতের গণতন্ত্রের পক্ষে মোটেই সুসংবাদ নয়, কিন্তু বাস্তব। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি নিউ অ্যান্টি করাপশন বিল সভায় উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। আমি নিউ অ্যান্টি করাপশন বিল ২০২২ সভায় বিবেচনার জন্য পেশ করলাম। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, আমি মাননীয় মন্ত্রীর উত্থাপিত বিলটি আইনসভায় সিলেক্ট কমিটি পাঠানোর প্রস্তাব দিচ্ছি। আমরা এই প্রস্তাবের সমর্থন করছি। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হলো। বসুন। এখন সভার পরবর্তী কার্যসূচি অনাস্থা প্রস্তাব। বিরোধী দলনেত্রী পাপিয়া গোপ, আপনি সভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমতি দিন। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, মর্যাদাপূর্ণ এই সদন, প্রাচীন ঐতিহ্য বহনকারী দেশ এই ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি আজকে এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রশাসন, মন্ত্রী, আমাত্য সকলে আজকে দুর্নীতির কাহিনী
যাচ্ছে। বিদেশের দেশ চালকের কাছে ভারতের মর্যাদা উনি ফিরিয়ে এনেছেন, যা এর আগে সরকার বিকিয়ে দিয়েছিলেন। বিগত 70 বছর দেশকে ভুল পথে চালিয়েছেন। আমরা এই অনাস্থার তীব্র প্রতিবাদ করছি, কারণ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী পারবেন বিশ্বের মাঝে ভারতকে শ্রেষ্ঠ আসনে বসাতে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ, আমার এই সদনের প্রিয় মিত্র, আজকের দিনটি এক ঐতিহাসিক দিন। আমার সরকার ও মন্ত্রিমণ্ডলীর উপর বিরোধী পক্ষ যে অনাস্থা এনেছে তার জন্য আমি দুঃখিত ও মর্মাহত। আমি পদত্যাগ করলে যদি দেশ সব সমস্যা থেকে মুক্ত হতো, তাহলে এক মুহূর্ত দেরি না করে আমার সরকারের সকল মন্ত্রিমণ্ডলী পদত্যাগ করতাম। কিন্তু তাতে আমার এই প্রিয় ভারত ভূমি এক জটিল সাংবিধানিক সংকটের সম্মুখীন হবে। সরকার না থাকায় বিরোধীদের পছন্দের নৈরাজ্য দেশ জুড়ে ফিরে আসবে, আর খোলা জলে মাছ ধরতে সুবিধা হবে। আবার নতুন করে ভোট করলেও বহু কোটি টাকা সরকারি কোষাগার থেকে খরচ হবে। মানছি, বর্তমান করোনা পরবর্তী বিশ্বের সাথে সাথে ভারতেও সমস্যা রয়েছে, কিন্তু তাই বলে এই সরকার চুপচাপ হাত গুটিয়ে বসে নেই। আমরা নিঃশব্দবোধে ফলের মদিনের মতো সুবিধাবাদীদের দেশ ছাড়তে বাধ্য করেছি। দেশ ছাড়তে নাকি নিরাপদে অন্য দেশে যেতে সাহায্য করেছে, ওরা তো আপনার বন্ধু। ধন্যবাদ। দেশের কালো টাকার জোগান চিরতরে বন্ধ করার জন্য ডিমান্ড ট্রাইব্যুনালের মতো বলিষ্ঠ ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। দেশের পরিকাঠামো উন্নতির জন্য 50,000 কিমি সড়ক পথ অনেক প্রত্যন্ত রাজ্যে রেল সংযোগ করে তুলেছে আমরা। এছাড়াও কৃষকদের জন্য কিষাণ নিধি প্রকল্প, বেকারদের জন্য সহজ শর্তে ঋণ প্রকল্প, স্পেশাল ইকোনমি জোন তৈরি করা, বেটি বাঁচাও বেটি পড়াও ইত্যাদি কর্মসূচি নিয়েছি। এবং সীমান্তের প্রতিবেশী রাষ্ট্রের সাথেও সুসম্পর্ক বজায় রাখা হয়েছে। আমার প্রিয় বিরোধী পক্ষের বন্ধুরা, বিগত 70 বছরে তো আপনারা একটাও গুরুতর সমস্যার সমাধান করেননি। যেমন উত্তরের সীমান্ত সমস্যা, পূর্বের সীমানায় প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন, মাওবাদী সমস্যা, সন্ত্রাসবাদী সমস্যা, শিল্পের মালিক শ্রমিক সমস্যা। আর আমরা এই 5 বছরে এই সব সমস্যার সমাধান করে দিয়েছি। এখন আর আমাদের প্রতিবেশী দেশ আমাদের দিকে চোরা নিয়েও কথা বলে না। আর মিত্র, আগামী 25 বছরের মধ্যে ভারতকে এক গৌরবময় দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আর সেই জন্য জনগণের সাথে সাথে আপনাদেরও সহযোগিতা চাই। দেশের অর্থনৈতিক উন্নতি হোক, আপনারা চান কি চান না? দেশের স্থিতিশীলতা বজায় থাকুক, আপনারা চান কি চান না? দেশের যুবকদের কর্মসংস্থান হোক, এটা কি আপনারা চান না? তাহলে আসুন, দলমত নির্বিশেষে ধর্ম বর্ণের সংকীর্ণতার উঠে উঠে হাতে হাত মিলিয়ে ন্যায়, সত্য, বিশ্বাস ও আদর্শের আহিলায় গড়ে তুলি নতুন ভারত। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ, খোদার রাজ্যে পৃথিবী পদ্মময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়া আমাদেরকে বরাবরের মতো শুধু স্বপ্নই দেখান। যেমন উনি ক্ষমতায় আসার জন্য বলেছিলেন উনি প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, উনি বছরে 2 লক্ষ চাকরি দেবেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু ক্ষমতায় আসার পরে উনি কি করলেন? শুধু গরিব মানুষের রান্নার গ্যাসে প্রত্যেক মাসে দাম বাড়িয়েই চলেছেন। পেট্রোল, ডিজেল আকাশ ছোঁয়া। দেশের লাভজনক ক্ষেত্রগুলিকে একের পর এক বেচে দিচ্ছেন নিজের ধনী বন্ধুদের কাছে। সরকারি দিয়েছে না ঘুরছে, যাতে আরো রুগ্ন হয় সেই জন্য নীতি গ্রহণ করে বন্ধুগুলো কানেকশনকে কোটি কোটি টাকা মুনাফা করে দিচ্ছেন। এই সরকার ও তার মন্ত্রিমণ্ডলের হাত ধরে জালিয়াতি, সরকারি অর্থ তছরূপ ও রাজনৈতিক চক্রান্তের চোরা স্রোতে তলিয়ে যাচ্ছে গ্রাম, শহর, রাজ্য তথা দেশ। দেশের লাভজনক প্রকল্পগুলি একের পর এক হার খাচ্ছে। আর সরকারি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে মেরা ভারত মহান বলে 597 কোটি মূর্তির উদ্বোধন। এমনকি
থেকে পরে করছি, হ্যাঁ সেই ইউথ পার্লামেন্টে দেউলি স্কুলের পর তৃতীয় পার্টিসিপেন্ট গোপালপুর উচ্চ বিদ্যালয় এবং তারপর চতুর্থ নম্বরে আসবে হিড়বাঁধ উচ্চ বিদ্যালয়। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের গাইড শিক্ষককে গাইড টিচারকে অবিলম্বে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই এবং সেই সঙ্গে গোপালপুরের ছাত্রছাত্রীরাও রেডি হয়ে যাও মঞ্চের পিছনে। এরপর আছে